গানটির কথা অ্যালেক্স কমফোর্টের এবং সুর করেছেন পিটসিগার, ভাবানুবাদ কঙ্কন ভট্টাচার্য। পারে না শিকল খাড়া ছিঁড়তে, দুয়ের হাত পারে না শিকল খাড়া ছিঁড়তে, একের হাত পারে না শিকল খাড়া ছিঁড়তে, দুয়ের হাত পারে না শিকল খাড়া ছিঁড়তে, একের হাত পারে না শিকল খাড়া ছিঁড়তে, দুয়ের হাত কিন্তু লাখ লাখ দুটি হাত মিলে একের সাথ, কিন্তু লাখ লাখ দুটি হাত মিলে একের সাথ, আমরা দেখবো সেদিন আসছে, আমরা দেখবো সেদিন আসছে, একের হাত পারে না শিকল খাড়া ছিঁড়তে, দুয়ের হাত পারে না শিকল খাড়া ছিঁড়তে, একের হাত পারে না শিকল খাড়া ছিঁড়তে, দুয়ের হাত পারে না শিকল খাড়া ছিঁড়তে, কিন্তু লাখ লাখ দুটি হাত মিলে একের সাথ, কিন্তু লাখ লাখ দুটি হাত মিলে একের সাথ, আমরা দেখবো সেদিন আসছে, আমরা দেখবো সেদিন আসছে। একের চোখ দেখে না সীমান্তের পার, দুয়ের চোখ দেখে না সীমান্তের পার, একের চোখ দেখে না সীমান্তের পার, দুয়ের চোখ দেখে না সীমান্তের পার, কিন্তু লাখ লাখ দুটি হাত মিলে একের সাথ, কিন্তু লাখ লাখ দুটি হাত মিলে একের সাথ, আমরা দেখবো সেদিন আসছে, আমরা দেখবো সেদিন আসছে। একের স্বর পারে না তুলতে ঝনকার, দুয়ের স্বর পারে না তুলতে ঝনকার, একের স্বর পারে না তুলতে ঝনকার, দুয়ের স্বর পারে না তুলতে ঝনকার, কিন্তু লাখ লাখ দুটি হাত মিলে একের সাথ, কিন্তু লাখ লাখ দুটি হাত মিলে একের সাথ, আমরা দেখবো সেদিন আসছে, আমরা দেখবো সেদিন আসছে। একের তেজ পারে না অ্যাটম বোমা রুখতে, দুয়ের তেজ পারে না অ্যাটম বোমা রুখতে, একের তেজ পারে না অ্যাটম বোমা রুখতে, দুয়ের তেজ পারে না অ্যাটম বোমা রুখতে, একের তেজ পারে না অ্যাটম বোমা রুখতে, দুয়ের তেজ পারে না অ্যাটম বোমা রুখতে, কিন্তু লাখ
বসে দিন আসছে। একের হাত পারে না শিকল কারা ছিঁড়তে, দুইয়ের হাত পারে না শিকল কারা ছিঁড়তে, একের হাত পারে না শিকল কারা ছিঁড়তে, দুইয়ের হাত পারে না শিকল কারা ছিঁড়তে। কিন্তু লাখ লাখ দুটি হাত মিললে একের সাথ, কিন্তু লাখ লাখ দুটি হাত মিললে একের সাথ। আমরা দেখব সেদিন, আমরা দেখব সেদিন আসছে, আমরা একটি হাত দুটি হাত একত্রিত হলে আমরা কিন্তু শান্তি আনতে পারবো না, যুদ্ধ রুখতে পারবো না। লাখো লাখো হাত যদি একত্রিত হয় তবেই আমরা এই যুদ্ধের বিরুদ্ধে একত্রিত হতে পারবো, এই যুদ্ধকে বন্ধ করতে পারবো, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করতে পারবো। এই আহ্বান গানের মধ্যে দিয়ে শিল্পী করলেন। আমরা তাকে ধন্যবাদ জানাই। আমাদের পরবর্তী আলোচনা রয়েছে, বক্তব্য রাখবেন আমাদের বিশিষ্ট শিক্ষক তথা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য সত্যেন্দ্রনাথ বসু কেন্দ্রের সহ সম্পাদক প্রলয় চক্রবর্তী মহাশয়। প্রলয়। হ্যালো হ্যালো, অনেক সময় সমস্যা হয়, কারণ তবু সমস্যা হলেও এবার শুরু করবো। বক্তব্য শুনুন আপনাদের। আচ্ছা, 9ই আগস্ট নাগাসাকি দিবস। আজকের দিনটা আমরা বেছে নিয়েছি, আমরা 6 তারিখে বাঁচতে পারিনি বিভিন্ন কারণে, কিন্তু আমাদের যুদ্ধ বিরোধী দিবস আমরা পালন করছি মানে এই নয় যে আমাদের জীবনের যে যুদ্ধ, অর্থাৎ আমি একদম শুরুতেই যেটা বলতে চাই, আমাদের গোটা পৃথিবীতে যত মানুষ আছে সেই মানুষের সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদের জীবন যুদ্ধ চলছে শুধু পেটের ভাত আর হাতের কাজের জন্য, সেই যুদ্ধ কিন্তু জারি থাকবে সব সময়। কিন্তু আমরা সেই যুদ্ধের বিরোধী। যে সমস্ত দেশ তারা সাম্রাজ্যবাদী আগ্রাসন করে মানবতাকে পায়ের তলায় দোলে পিষে শুধু মানির জন্য ছুটে চলেছে, আমরা সেই যুদ্ধের বিরুদ্ধে। আজকের সেই কথাই আমি কয়েকটা কথা আপনাদের কাছে বলবো। প্রথমেই আমি বলি যে যখন 9 তারিখে আমাদের ফ্যাটম্যান বলে একটি পারমাণবিক বোমা পড়ে, নিমেষের মধ্যে তার আশেপাশের কয়েক কিলোমিটার জায়গা জুড়ে পুকুরের জল বাষ্পীভূত হয়ে গেছিল, দাবানল জ্বলে উঠেছিল। তার পাশের কিছু মানুষ নিমেষের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছিল। তার থেকে কিছু দূরে থাকা মানুষ, তাদের গায়ে এমন দহন হচ্ছিল, তাদের গায়ে হাত দিলেই হাতের চামড়াগুলো খুলে খুলে পড়ছিল। এইখানে এই যে মানুষের মানবিকতার যে চরম একটা পীড়ন, পেষণ, তার উদাহরণ এবং একটা নিকৃষ্ট দিন এবং কালো দিন হিসেবে মানব সভ্যতায় টিকে আছে। কাজী নজরুল বলেছিলেন এক সময়, গাহি সাম্যের গান। সেই গানটা আমি ঠিক মানে একদম জাস্ট শোনাচ্ছি আমি। সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নারী দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের গীতি। পূজারী
ঘটনা হচ্ছে কাজী নজরুল ইসলাম হয়তো এই কারণে লিখতে চাননি, কিন্তু আমরা দেখি যে এই যখন যুদ্ধটা শুরু হলো, আমাদের যুদ্ধের শুরুর কারণ আমাদের তো আগে স্যার বলে গেছেন, আমি সে কথা পরে আসবো, যে যুদ্ধ কেন হয়, যুদ্ধ কিভাবে জারি রাখতে হয় এবং যুদ্ধের ফলাফল কি, সেটা নিয়ে আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো। তার আগে সভ্যতার মুখোশ পরে যে সমস্ত মানুষ তাদের একটি আঙুলের চাপে, একটি বোতাম টিপে, একটি বোমাস্ত্র নিক্ষেপ করে সমস্ত অধিবাসী সহ একটি নগরকে ধ্বংস করে দিতে পারে, সেই মানুষ সভ্য, এই প্রশ্নটা সত্যজিৎ রায়ের আগন্তুক সিনেমায় উৎপল দত্তের সংলাপে ভেসে উঠেছিল এবং সেই প্রশ্ন এখনো চিরকালীন হয়ে আছে যে সভ্য কারা। তিনি এখানেই থামেননি, তিনি বলেছিলেন সভ্য কারা, যারা এই সিদ্ধান্ত নিতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেন না, তারাই কি সভ্য? এই প্রশ্ন আমরা আগন্তুকে পাই। এখন প্রশ্ন হচ্ছে যে যুদ্ধ কেন হয়। আমার আগের বক্তা যারা আছেন তারা বলে গেছেন এবং বলেছেন যে রাজনীতিবিহীন কোনো বস্তু নেই, তবে আমি এখানে কোনো দলীয় রাজনীতির কথা বলবো না। রাজনীতি যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা যুদ্ধ কেন হয় বুঝতে পারবো না। এখন এই যুদ্ধ কেন হয় খুব সংক্ষেপে যদি আমি বলি, দেখুন আমাদের গোটা পৃথিবীতে এখন যত যুদ্ধ হচ্ছে, সেই ইউক্রেন রাশিয়ার সঙ্গে দেখুন আমেরিকান লিঙ্ক, ইসরায়েল প্যালেস্টাইন আমেরিকান লিঙ্ক, ভারত পাকিস্তান আমেরিকান লিঙ্ক, সৌদি আরব ইয়েমেন সেখানে আমেরিকান লিঙ্ক, আপনি সব জায়গাতেই আমেরিকান লিঙ্ক খুঁজে পাবেন এবং তারা ভাবে এখন গোটা পৃথিবীর তারাই হচ্ছে দাদা। এখন এই লিঙ্কটা কেন? যদি এই লিঙ্কটা আমরা বুঝতে পারি, আমরা বুঝতে পারবো যুদ্ধ কেন। দেখুন আমাদের আমেরিকাতে যদি আপনারা একটু গুগল সার্চ করেন বুঝবেন যে আমেরিকার 3টে ইন্ডাস্ট্রি খুব বিখ্যাত ইন্ডাস্ট্রি, মানে সেখান থেকেই তাদের মূল যে মূলধনটা আসে তার 60 to 70% টাকা সেখান থেকেই আসে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে যুদ্ধাস্ত্র। যুদ্ধাস্ত্র কেনা বেচা, কেনা বেচা ওরা ভুল, যুদ্ধাস্ত্র বেচা। এখন যুদ্ধের অস্ত্রগুলো বেচবে কাকে, কোন দেশকে, তার জন্য কি করতে হবে? এখন আমেরিকা দেশ হিসেবে কি বেচে, না আমেরিকার বিভিন্ন যে সমস্ত কর্পোরেট সংস্থা তারা বেচে? এইটা হচ্ছে মূল প্রশ্ন। তারপরের যে সমস্যা সেটা হচ্ছে ড্রাগ ইন্ডাস্ট্রি। দেখবেন যে পৃথিবীর সবচেয়ে টাকা ইনকাম বেশি করে যে দেশটা ড্রাগ বিক্রি করে, তার মধ্যে এলএসডি আছে, হেরোইন আছে, মারিজুয়ানা আছে, সে দেশটার নাম হচ্ছে আমেরিকা। এবং 3 হচ্ছে পর্নোগ্রাফি এবং দেহ ব্যবসা। এই 3টে ব্যবসা আমেরিকা খুব বিখ্যাত। আপনারা হয়তো অনেকে বলবেন যে এগুলো আমি কি বলছি, আপনারা একটু গুগল সার্চ করে নেবেন বা বিভিন্ন সাইট ঘেটে দেখবেন যে এই 3টে জিনিস থেকে আমেরিকার সবচেয়ে বেশি পরিমাণ টাকা আসে। এখন আমেরিকার যে বিখ্যাত কোম্পানি যারা কিনা যুদ্ধ অস্ত্র তৈরি করে, তারা বলে তাদের যে যুদ্ধ অস্ত্রের জন্য যে কোম্পানি সেটা হচ্ছে নাকি লাভবান কোম্পানি, মানে প্রফিট মেকিং কোম্পানি। তার নাম কি? বিভিন্ন নাম আছে, তার মধ্যে একটা হচ্ছে লকহিড মার্টিন। এই কোম্পানি চায় তার যুদ্ধ অস্ত্র গোটা পৃথিবীর বাজারে বিক্রি হোক, কিন্তু বিক্রি করার জন্য একজনের আমাকে মধ্যস্থতা দরকার, মিডিয়া দরকার। সেই মিডিয়া হচ্ছে আমেরিকার সরকার। আইনস্টাইন বহুকাল আগে বলেছিলেন একটা কথা, যে পৃথিবীতে যারা ক্ষমতাসীন শাসক তারা চায় ক্ষমতায় টিকে থাকতে, তাদের জন্য ক্ষমতায় টেকার জন্য তারা যা কিছু তাই করে, আর তাদেরকে টিকিয়ে রাখতে সাহায্য করে এই সমস্ত মুনাফাখোর কর্পোরেট মালিকেরা, যারা মানবিকতাকে পিষে দিয়ে অর্থের বিনিময়ে এই সরকার, মানে তাদের যে বন্ধু সরকারকে টিকিয়ে রাখতে চায় এবং টিকিয়ে রাখে। কেননা এই টিকিয়ে রাখার মাধ্যমে তারা অস্ত্র ব্যবসা, তাদের প্রচুর লাভ হবে, অর্থ তাদের কাছে আসবে। এইটা যেমন একটা দিক, তেমন আপনারা দেখবেন আমাদের যদি বলি আমরা যে কিভাবে তাহলে আমরা যুদ্ধ জিগির জাগিয়ে তুলব,
আপনারা যুদ্ধ জিকির জাগিয়ে তোলার জন্য আমাদের বিভিন্ন রকম কাণ্ড কারখানা এখন চলছে। যেমন কয়েকদিন আগেই আমাদের হয়েছিল যুদ্ধ নয় শান্তি চাই, অনেকে তো এর বিরুদ্ধে একটা আন্দোলনও করে বসলো যে এসব কি বলছে দেশদ্রোহী দল, যুদ্ধ নয় শান্তি চাই, এসব কি কথা? এ তো পুরো ধ্বংসাত্মক কথা। এইখানে বহু পুরনো একজন মনোবিজ্ঞানী বলে গেছিলেন সিগমুন্ড ফ্রয়েড, তিনি আইনস্টাইনকে আর চিঠিতে লিখেছিলেন যে মানুষের মধ্যে দুটো প্রবৃত্তি আছে, এক হচ্ছে সৃজনশীল প্রবৃত্তি আর এক হচ্ছে ধ্বংসাত্মক প্রবৃত্তি। এই যে সৃজনশীল প্রবৃত্তি মানুষ কিন্তু জন্মগতভাবেই পায়। যদি কেউ মারা যায়, আপনারা দেখবেন যদি কারো মৃত্যু সংবাদ আপনারা পান, আমাদের প্রত্যেকের মধ্যেই একটা করুণার উদয় হয়। আবার দেখবেন যদি কেউ কষ্ট পায়, আমাদের মনেও কষ্ট হয়। একে আমরা বলি মিরার নিউরাল। এর মাধ্যমেই আমরা একে অপরের সঙ্গে কানেক্ট করতে পেরেছিলাম, আমাদের সমাজ তৈরি হয়েছিল, আমরা গোষ্ঠীবদ্ধ জীব থেকে সমাজবদ্ধ জীব হয়েছিলাম। কিন্তু এই সমাজবদ্ধ জীব থেকে যখন আমাদের রাষ্ট্র নামক একটা জিনিস বিকাশ ঘটলো ওয়েস্টফিলিয়া শান্তি চুক্তির মাধ্যমে 1648-49 সালের পর, তখনই শুরু হলো মূল সমস্যা। তো তিনি বলছেন যে মানুষের মধ্যে যে ধ্বংসাত্মক প্রবৃত্তি তাকে জাগিয়ে তুলতে হবে। তো জাগিয়ে তুলবো আমি কিভাবে? তাহলে যে সমস্ত পুরনো চেতনা, আমরা বলি যে আমাদের যে কমিউনিটি বা আমাদের যে গোষ্ঠী চেতনা, সেই গোষ্ঠী চেতনাকে সবসময় উস্কে তোলো। যদি গোষ্ঠী চেতনা যদি ফেল করে যায়, তখন তুমি তাকে উস্কে তোলো ধর্মীয় চেতনা। যদি আমাদের ধর্মীয় চেতনা ফেল করে যায়, তাকে বর্ণ এবং জাতি দিয়ে বিভাজিত করো। অর্থাৎ বিভাজিত তোমাকে করতেই হবে, তোমাকে দুটো বাইনারি ফিক্সড করতেই হবে। যেমন আপনারা জানেন যে ধনীর সঙ্গে যেমন গরিব আছে, তেমনি আমেরিকায় আছে কালো মানুষ সাদা মানুষ, তেমনি আমাদের ভারতবর্ষে হিন্দু মুসলিম। এটা খুব দরকার। শাসকও চায় যে এই বিভাজন জারি থাক। যদি বিভাজন জারি না থাকে, তাহলে কিন্তু আমরা আমাদের যে কল্পিত শত্রুকে খুঁজে পাবো না। আর যদি কল্পিত শত্রুকে আমরা খুঁজে না পাই, তাহলে এই অস্ত্রগুলোর ব্যবসা হবে না। আর অস্ত্র ব্যবসা যদি না হয়, তার বিখ্যাত প্রমাণ হচ্ছে আমাদের ইলেকটোরাল বন্ড, তার টাকাটা আমরা পাবো না। আর টাকা যদি আমরা না পাই, মানুষকে ভুল ভাল বুঝিয়ে অসহায় মানুষকে আমরা ক্ষমতা ধরে রাখতে পারবো না। যুদ্ধ এই কারণেই হয়। এখন আমি চলে আসছি, এই যুদ্ধ টিকিয়ে রাখার জন্যে ওরা আর একটা ওয়েপন ব্যবহার করে, তার নাম হচ্ছে আমরা এখন বলি গদি মিডিয়া। অনেকে বলেন হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, অনেকে বলেন আইটি সেল। এদের কাজটা কি? এদের কাজ হচ্ছে মানুষের কনসেন্টকে ম্যানুফ্যাকচার করা। অর্থাৎ এরা হচ্ছে নিউ গোয়েবেলসীয় কায়দায়, আমরা বলি যে এরা হচ্ছে নিউ গোয়েবলস, এই কালের নিউ গোয়েবলস। এরা নিউ গোয়েবেলসীয় কায়দায় যেটা তিল নেই, সেই তিল ছাড়া তারা তাল করে। মানে আমরা বলি যে তিল থেকে তাল, তারা তিল ছাড়াই তাল করে। এই তাল করে তারা কি করে? তারা মানুষকে একটা মিথ্যে জিনিস তারা মাথায় ঢোকাতে চায় এবং ঢুকিয়ে তাদের কনসেন্ট আদায় করতে চায়। এই কনসেন্টের বিরুদ্ধে যারা কথা বলে, যারা বলে যে যুদ্ধ নয় শান্তি চাই, তাদের বিরুদ্ধে বিভিন্ন দিক থেকে বিভিন্ন নেগেটিভ কথা ভেসে আসে। তাদের যে ভয়েসকে দমিয়ে দেওয়া হয়, এই দমিয়ে দেওয়া হয় বলেই তাদের ব্যবসাটা ভালো হয়। বহুকাল আগে বলে গেছিলেন কালিদাস, নেই বলে খাচ্ছ তুমি, থাকলে কোথা পেতে। অর্থাৎ আমাদের এই যে বিরোধী ভয়েস যদি চেপে যায়, তখনই কিন্তু ওদের খাওয়ার সুবিধে হয়। তো যাই হোক, যুদ্ধের যে প্রত্যক্ষ প্রভাব, আমি দুটো ঘটনা বলব। জাপানে যখন 9 তারিখে, আমাদের আগে বললেন 9 এবং 6 তারিখে যখন পড়লো পারমাণবিক বোমা, যে সমস্ত মায়েরা গর্ভবতী ছিলেন, তাদের গর্ভের সন্তানরা যখন জন্মগ্রহণ করলো, যারা বেঁচে গেছে যে সমস্ত মা, সেই সমস্ত মায়ের সন্তানদের মধ্যে যে রে, আমরা বলি গামা রে, এবং যে ইলেকট্রনের রশ্মি, ইলেকট্রনের বিকিরণ তাদের মধ্যে ঢুকেছিল,
ঢোকার পরে যখন তারা জন্মালো তাদের মধ্যে নানা রকমের জেনেটিক প্রবলেম দেখা দিল। শুধু জেনেটিক প্রবলেম নয়, তাদের মধ্যে দেখা দিল কিছু মানসিক প্রবলেম। এই জেনেটিক এবং মানসিক প্রবলেম নিয়ে তারা জাপানে যখন বেঁচে আছে তারা পড়লো আরেকটা সংকটে। তাদের নাম দেয়া হলো হিবাকুসা। এই হিবাকুসাদের সমস্যাটা কি না, যারা কিনা এই এটাকে শিকার হয়নি তারা তাদেরকে সমাজে একটা স্টিগমা লাগিয়ে দিল যে এদের সঙ্গে আমাদের বাড়ির ছেলে অথবা মেয়ের বিয়ে দেওয়া যাবে না, কারণ তাদের যে সন্তান হবে সেই সন্তানদের মধ্যে যারা জন্মাবে, যে সমস্ত সন্তান, তারা কিন্তু ওই জেনেটিক অস্বাভাবিকতা নিয়েই জন্মাবে। কি ভয়ঙ্কর সমস্যা দেখুন। একদিকে গোটা পৃথিবীর কলঙ্ক, একদিকে ওই যে মানুষগুলো যারা ভুক্তভোগী মানুষ, যারা জন্মগ্রহণ করলো মায়ের পেট থেকে, তারা কিছুই জানে না, তারা আজকের সমাজের স্টিগমার শিকার, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে আছে। অবশ্য পরবর্তী পর্যায়ে জাপান সরকার তাদের জন্য বেশ কিছু চিকিৎসার সুযোগ সুবিধা করে দিয়েছে এবং বেশ কিছু সুবিধা তাদের আছে। এর সঙ্গে আর একটা কথা বলি আমি, এটা হয়েছিল 1944 সাল। তখন হল্যান্ডে তখন জার্মানের পুতুল সরকার বসে আছে, যুদ্ধ চলছে। আমাদের আগে বলেছিলেন সৌমদা যে এর মধ্যে মুসলিনি ধরাশায়ী। যখন জার্মানের পুতুল সরকার আছে হল্যান্ডের মানুষ বিক্ষিপ্ত হয়ে গেল, শ্রমিকরা বিক্ষোভ শুরু করলো, রেল লাইন উপড়ে দিল। কিন্তু জার্মান যারা ছিল তারা দেখলো এত বড় সমস্যা, এখানে রাশিয়ার তো খুব সুবিধা হয়ে যাবে। তখন তারা কি করলো, খাদ্যদ্রব্যগুলো বন্ধ করে দিল। যে সমস্ত মায়েরা 3 মাস 6 মাস যাদের গর্ভবতী ছিলেন, যে সমস্ত মায়েরা, সেই সমস্ত মায়েদের অপুষ্টিতে তারা ভুগলো এবং তাদের সন্তানদের মধ্যে একটা খারাপ প্রভাব পড়ল। যে সমস্ত মায়েরা সবে গর্ভবতী হয়েছিলেন, যখন সেই সমস্ত শিশু জন্মগ্রহণ করলো, দেখা গেল তাদের মধ্যে জন্মের পর কিডনির প্রবলেম, তাদের উচ্চ রক্তচাপ, মোটা হয়ে যাওয়ার প্রবলেম, আমরা বলি অবেসিটি। বিজ্ঞানীরা, ওই জার্মানির বিজ্ঞানীরা, মানে ভয়ঙ্কর না হলে এটা হয় না, তাদের নিয়ে গবেষণা করলো। গবেষণা করে তারা একটা জিন খুঁজে পেল, তার নাম হচ্ছে তৃপ্তি জিন, আমরা বলি কিপটেমিক জিন। মানে যেহেতু ওই খাদ্য পাইনি, তাহলে যে খাদ্য পাচ্ছি তাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। আমি বাড়ছি না, মানে আমার কাজে লাগছে না, কিন্তু আমি ফুলে যাচ্ছি। এই ঘটনাও ঘটেছিল। একে আমরা বলি হল্যান্ডের ক্ষুধার্ত শীতের কোহট, যেটা জার্মান করতে পেরেছিল এই ঘটনাটা। তো যাই হোক, শুধু এইটাই নয়, যুদ্ধের ফলে তৈরি হয় বহু শরণার্থী। আপনারা জানেন 1971 সাল লক্ষ লক্ষ বাংলাদেশি আমাদের ভারতে প্রবেশ করছে শরণার্থী হিসেবে। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ। আবার দেখবেন যখন আমেরিকা, ইউরোপ, যখন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইউরোপ থেকে দলে দলে লোক ঢুকছেন আমেরিকায়। তার মধ্যে বিভিন্ন বিজ্ঞানী ছিলেন, তার মধ্যে ছিলেন আইনস্টাইন, যিনি আমেরিকায় এসেছিলেন। আর ঠিক তেমনি আপনি ভাবুন, যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চলছে রাশিয়ার, সেই ইউক্রেন থেকে প্রায় 15 লক্ষ মানুষ তারা শরণার্থী হিসেবে ঢুকেছে পোল্যান্ডে। এই যে শরণার্থী, এরা কিন্তু একটা অদৃশ্য বস্তু। এদের না আছে ইতিহাসের স্থান, না আছে সমাজের স্থান। এরা শুধু ঘৃণার বস্তু হয়েই রয়ে যায়। ভারতবর্ষেও দেখবেন আমরা বলি রোহিঙ্গা। রোহিঙ্গা মানেই যেন সে মানুষ নয়, কোন একটা ভিন গ্রহের জীব, এলিয়েন। আমরা তাদেরকে স্টিগমাটাইজ করে দিই, কিন্তু আমরা খুঁজে দেখি না যে রোহিঙ্গা কেন হলো। এই যে রোহিঙ্গারা যারা আমরা বলি, তারা মিয়ানমারে যে সমস্ত শাসক, আমাদের যেমন সিএএ হয়েছে, নাগরিক আইন, তাদের ওই নাগরিকত্ব আইন হয়েছিল, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল শুধু তারা বাঙালি বলে। আবার আমরা বলি বৌদ্ধ ধর্ম খুব ভালো ধর্ম, হিংসার পথ নেয় না। মিয়ানমারে কিন্তু বৌদ্ধ এবং সামরিক বাহিনী দুজন মিলেই যৌথ উদ্যোগে এই বাঙালিদের খেদিয়ে দিয়েছে। তারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চলে এসেছে, বেশ কিছু মানুষ এখনো বাংলাদেশে আছে, ইউনিসেফ তাদের খরচ খরচা বহন করছে। আসলে যেটা আমরা ভুলে যাই, আমি শেষ করবো এটা বলেই আর কি,
যে আমাদের পরিচয় সাম্প্রদায়িকতায় নয়, আমাদের পরিচয় মহাজাগতিক পরিচয়। তাই রবীন্দ্রনাথ বলেছিলেন যে আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান। তিনি কিন্তু এটা বলেই শুধু থামেননি, তিনি তারপরেই বলছেন, অসীম কালের যে হিল্লোলে, জোয়ার ভাটায় হৃদয় দোলে, নারীতে মোর রক্ত ধারায় লেগেছে তার টান। তিনি কি বলছেন এর মাধ্যমে? তিনি বলছেন এই যে অসীম কাল তিনি বলছেন, তিনি এটা মিন করতে চাচ্ছেন যে আমরা যারা মানুষ হিসেবে এই পৃথিবীতে এসেছি, শুধু কিন্তু মানুষ নয়, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড যখন তৈরি হয় বিগ ব্যাংকের মাধ্যমে, তখন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় পরমাণু, সেখান থেকে অণু, সেখান থেকে জটিল অণু, সেখান থেকে বিভিন্ন জীব হয়ে, সরল জীব হয়ে আমাদের মতো মানুষ জটিল জীব জন্মেছে। শুধু মানুষ জন্মায়নি, তার সঙ্গে জন্মেছে বিভিন্ন গ্রহ এবং নক্ষত্র। সব জায়গাতেই কিন্তু আপনি পাবেন সেই কোয়ার্ক, সেই লেপটন, সেই প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের স্রোত। এবং তার সঙ্গে পাবেন চারটি ফোর্স। আমরা বলি যে গ্র্যাভিটি, মানে আমরা বলি মাধ্যাকর্ষণ শক্তি, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স। এই ফোর্স যেমন চাঁদের টানে, যে গ্র্যাভিটির টানে যেমন জোয়ার ভাটা হয়, আমাদের মধ্যে যে রক্ত প্রবাহিত হচ্ছে, আমাদের যে ধমনির যে স্পন্দন, স্নায়ুর যে স্পন্দন, মস্তিষ্কের যে ক্রিয়াকলাপ, সবই কিন্তু সেই চারটি ফোর্সের মাধ্যমেই হচ্ছে। অর্থাৎ আমরা হলাম মহাজাগতিক সন্তান। যদি আমরা এইটা না বুঝি তাহলে কিন্তু মহা বিপদ। তাই আমরা বলি যে ধর্ম নয়, জাতি নয়, বাজার নয়, আমাদের একমাত্র রক্ষা করতে পারে মানবিকতা। তাই সবাই মিলে গর্জে ওঠা চাই যে যুদ্ধ নয়, শান্তি চাই, ধ্বংস নয়, সৃষ্টি চাই। সবাই ভালো থাকবেন, সবাইকে নমস্কার। শান্তির বাড়ি, বরিশধারা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় আছে দাঁড়ায়, ঊর্ধ্ব